খোলা আছে, আসুন ভিতরে আসুন। আরে কি অবস্থা? সকালবেলা দেখলাম যে এই যে কক শীট দিয়ে তারপরে প্লাস্টিকের কি দিয়ে যে বটি বানাচ্ছে, মানে যখনই আসি তখন আরে সন্দীপ বাবু যে ভালো আছেন আপনি? আরে দাদা আপনাকে দেখে তো আমি তা ভালো মন্দ তো আগের কথা আপনাকে সব দেখে আমি তাজ্জব করে যাচ্ছি। আপনি যে কি শিল্প তৈরি করেছেন, আবার অনেক দিনে আমি ফিরে যাচ্ছি, পুরোনো দিনে ফিরে যাচ্ছি। না অনেকেরই ভাবনা যে শিল্পীরা শুধু রং দিয়ে ছবি আঁকে, আসলে শিল্পীরা শুধু ছবি আঁকার কাজটাই শুধু পারে এরকম একটা বিষয়। কিন্তু অনেকেরই জানা নেই যে শিল্পীরা দেখা যায় একটি জিনিস তৈরি করবে, নতুন কিছু একটা প্রোডাক্ট তৈরি করবে, তখন হচ্ছে ওই প্রোডাক্টটা যখন মেশিন দিয়ে তৈরি করে তার আগে এরকম একটা ডেমো তৈরি করতে হয়, যে এটার একটা অবিকল একটা রূপ তৈরি করতে হয়। সে অক্সিড দিয়ে হতে পারে, ভাস্কর্য হতে পারে, মাটি দিয়ে হতে পারে। তারপরে সেটা নিয়ে গবেষণা করে, কি একটা মিটিং হয়, মিটিং করে তারপরে যে এটি বাজারজাত করা যায় কিনা, এটি আসলে মানুষ পছন্দ করবে কিনা, আসলে পছন্দ স্বরূপ হচ্ছে কিনা। যখনই একের অধিক মানে শত হাজার পিস করবে, যখন সারা বাংলাদেশ ব্যাপী নিয়ে ব্যবসা নিয়ে চিন্তা ভাবনা থাকবে, তেমনি আমার এটি করার আসলে আমার ছোট একটা স্টুডেন্ট, ওর বড় আপু নাচ করবে, সেই নাচের ওখানে লাগবে এই যে গ্রামের গায়ের বধূ যে বটি এবং খাড়া, এটার উপরে নকশা করতে হবে, একটু রং করতে হবে, আবার এটার উপরে রং করা হবে, একদম এটা লোহার কালার দেওয়া হবে, একটা বটির মতো হবে। এটা দেখলে মনেই হবে না যেটা আর্ট করা, বাট এটা যে এইভাবে তৈরি করা, আসলে আপনি শিল্পী, তাই এটাও একটা শিল্প। আচ্ছা এইটা নয় বুঝলাম, আপনি আজ আমি সকালবেলা এসে দেখলাম যে ঘষে এগুলোর দিয়ে বটি বানায়, এই যে মিস্ত্রির কাজ, মানে ইলেকট্রিক মিস্ত্রি, এইটা আবার কি দেখতেছি, চুল দেখতেছি, এই লাইট দেখতেছি, এইটা বাল্বের কভার আর কি, এই দিয়ে আবার আসলে এটা বিষয়টা এরকমই যে শিল্পীদের কাছে নষ্ট বলে কোনো কিছু নেই। মানে আপনার যেটা পরিত্যক্ত, মানে আপনি যেটা ব্যবহার করবেন আর ফেলে দিচ্ছেন, ওটা কোনো কাজে লাগবে না, সেটাও দেখা যায় শিল্পী তখনই ভাবতেছে যে এই জিনিসটার অবমূল্যায়ন হচ্ছে, এই জিনিসটা ফেলে দেওয়া হচ্ছে, তাহলে এই জিনিসটাকে আবার কিভাবে মূল্যায়ন করা যায়, আবার এটাকে কি করে একটি শোপিস তৈরি করা যায়, আবার এই জিনিসটাকে কি করে নতুন একটি রূপ প্রদান করা যায়। তাই আমরা সবাই এরকম সৃষ্টিশীল ভাবে চেষ্টা করে যে নতুন কিছু সৃষ্টি করা। তো আমার এই শিক্ষার্থী যারা নাচ করবে, তো সে শিক্ষার্থীর পরিবারের মা এবং তার খালা, তারা হচ্ছে এমন ভাবে অনুরোধ জানালো যে আজকে আমি সকালে আসছি আজগর ভাই, একবার আয়সা দেখছে বটি বানাচ্ছি, তো বানাচ্ছি, ক্লাস নিচ্ছি, তার ফাঁকে ফাঁকে বটি বানাচ্ছি। তো আজগর ভাইও হেল্প করলো যে বটি ওইটা ধরার জন্য গ্লুগান দিয়ে আটকালাম, আঠা দিয়ে, যে ওইটাকে হেল্প করার জন্য সেও এখানে ছিল। তো তারপরে ভাবলাম বিকালে এসে বলতেছে আমাকে একটি মালা তৈরি করে দিতে হবে, মালা তৈরি করে দিতে হবে, মানে মুন্ডমালা। এই দিয়ে মুন্ডমালা? হ্যাঁ, বলেন কি মুন্ডমালা? আমার বলতে তো আমরা জানি যে কালী পূজায় যে কালীমা, হ্যাঁ কালীমা, কালীর যে গলায় মুন্ড থাকে, হ্যাঁ হ্যাঁ, সেই ধরনের এটা দিয়ে মুন্ড হবে? ও বাবা, বলেন কি? তাহলে তো এটা আমাদের একটু দেখতে হয়। আচ্ছা দাদা, এই যে এটা থেকে মূলত আসলে এটা সুন্দর যখনই করা হবে, আপনারা দেখুন, যেহেতু দেখতে চেয়েছেন, এভাবে একটি মানুষের চুলের অভয় এভাবে আমি পেস্টিং করব, পেস্টিং করার পরে দেখা যায় এখানে একটু চোখ দেব, এখানে চোখ দেব, আর এটা রক্ত দিয়ে দেব, তখন মনে হবে যে ছিঁড়েছাড় করে শুধু মাথাটা রেখে দিয়েছে। অবস্থা দেখেন, দেখছেন যে বললাম, ব্রাভো ব্রাভো, আপনারা আপনাকে আসলে শিল্প মানে একজন শিল্পী, যে একজন প্রকৃত শিল্পী, এটার মূল্যায়ন আমার মতো লোকের দ্বারা হবে না। তবুও আমি আপনাকে বাহবা জানাচ্ছি যে আসলে আপনি যে একটা নিজের আত্মপ্রকাশ করেন না, আপনি ওইটার জন্য, কিন্তু আপনি যে এত সুন্দর একটা খ্যাতনামা শিল্পী, এটা আমাদের খুলনার গর্ব অ্যাকচুয়ালি। এই যে আমরা কেটে নিয়েছি দেখুন, কারণ আমি অনেকেই ভাববে যে আমি রং দিয়ে শুধু আমরা শুধু পারবো, কিন্তু না, রং দিয়ে না। আপনি একটি কাঠের কুটি নিয়ে আসেন,
বড় একটা কাঠের গোড়া কেটে নিয়ে আসেন গাছের, সেখান থেকে একটা বাটল নিয়ে আসেন, হাতুড়ি নিয়ে আসেন, দেখবেন ওটা থেকে এইগুলি কার, এই যে এইগুলো কি মিলন বাবু আপনার করা নাকি? এই যে দেখতেছি কাঠের গরু, এটা কি জিনিস? আরে বাবা, এই দেখেন যে কি করছে, এটা যে গিরগিটি গিরগিটি, টাইপের, হ্যাঁ গিরগিটি, এটা গিরগিটি আসলাই আশ্চর্য বিষয়। আর ওটা হচ্ছে মনসা। এইটা আসলে আবার আসলে আমরা তো মনে করি এটা হচ্ছে ওই করোনাকালীন একটা কাঠের অংশ যে টুকরা দিয়ে, মানে এটা হচ্ছে ওই যে ফল গাছ আছে না, কাগজি গাছ বলে, ওই কাগজি গাছ, ওই গাছ থেকে তৈরি করা। আমরা আসলে যিনি চিত্রশিল্পী মিলন বিশ্বাস, তিনি যে শুধু চিত্রশিল্পী তা নয়, তার যে এত গুণের অধিকারী, তিনি যে একাধারে সঙ্গীত রচনা করেন, তিনি কবিতা লেখেন, তিনি একদম এই যে এই কর্মটা এটাও তিনি যে জানেন, আমাদের আসলে জানা ছিল না যে আমাদের খুলনা যে এত বড় একজন প্রতিভাবান ব্যক্তি আমাদের এই খুলনার ভিতরে আছে, এটা আসলে আমরা সত্যি খুব এত গুণের অধিকারী। আমরা তো আসলে উপর থেকে দেখি, আসলে মিলন দা যে এত বড় গুণের অধিকারী, এর মূল্যায়ন আমার না। আসলে শিল্প চর্চা এক একজন মানুষ কিন্তু এক এক ধরনের। আপনারা যেভাবে বলছেন, আপনারা হয়তো আমার এখানে আসেন বা আসছেন, এই জন্য তার জন্য হয়তো এখানে বিষয়গুলো দেখছেন, কিন্তু শিল্পীরা আসলে সবাই একটু ক্রিয়েটিভিটি হয়। এখন যার যেমন সাধনা দিয়ে, কেউ শ্রম নিয়ে পড়ে থাকে, কেউ হয়েছে কেউ ভাস্কর্য নিয়ে পড়ে থাকে, কেউ দেখা যায় কি আপনার এই যে ওয়াটার কালার নিয়ে পড়ে থাকে, কেউ স্কেচ নিয়ে পড়ে থাকে। তাই আমি হয়েছে যে সময় যেটা মোটামুটি বা আমার কাছে, যেমন এই মুন্ডমালার এটা আমি কখনো আগে করিনি, তখন আমার কাছে যখন তারা করতে চাইছে, তখনই আমি ভাবলাম যে আসলে কি করা যায়। আমি 10 থেকে 15 মিনিট ভেবেছি, তারপর তাদের বললাম যে একটা ডিরেকশন দিলাম মার্কেট থেকে, যে বিভিন্ন রকম পুতুল পাওয়া যাবে, এক ডজন পুতুল কিনে নিয়ে আসেন, তারপর আমি দেখি কি করা যায়। তারপরে ভাবলাম যে পার পুতুল 3 থেকে 400 টাকা লাগবে। তখনই আমি কি করলাম, আবার ফোন দিলাম যে আপনার ওটা কিনতে হবে না, দেখি আমি কি করতে পারি। এখন ওটা কিন্তু দেখলেই মানুষ মনে হবে যে ওটা একটা পুতুল, আর ওটা কিন্তু ওটার ভিতর কৃতিত্ব কোনো কিছু নাই, জাস্ট ওটা আলাদা করে জাস্ট আমি একটু রং টং দিয়ে একটু হয়তো একটু মস্তস তৈরি করে দিলাম, আছে মেয়ে, ওটাকে দেখা যায় ছেলের রূপ দান করলাম। কিন্তু সেটা তো আর শিল্পীর মনে হয় কোনো কিছু হলো না। এখন আমি যদি ভাব থেকে কোনো কিছু একটা অভয় তুলে ধরতে পারি, তাহলে সেইটা আমার জীবনের মনে করবো এটা আমি সৃষ্টি করছি। আসলে এটা অসাধারণ একটা বিষয়। আমরা আশা করি অসাধারণ চিন্তাধারা মিলন বাবুর এই কর্মটা আমরা অবশ্যই দেখে যাব, তার এত সুন্দর করে চিন্তা ভাবনা। না, আপনারা আমাদের ইউটিউব চ্যানেল খুলনা আর্ট একাডেমিতে সব সময় নিত্য নতুন কিছু পাবেন। আমরা আশা করি যারা আছেন আমাদের পরিবারের সাথে, আমাদের পরিবারের সকল সদস্যদেরই আমাদের পরিবারের সদস্য মনে করি, এবং যে কোনো বিষয় আমরা তুলে ধরতে চাই আমাদের পরিবারের মাঝে, কারণ জন্মিলে মরিতে হবে আর মরিলে পচিতে হবে, এটা আমার জীবনের প্রথম গান লেখা। আমি যেদিনকারে এই সাধনা, মানে আমি এইটা নিয়ে আমি চিন্তা ভাবনা করেছি যে এই ক্ষণস্থায়ী জীবনে দীর্ঘস্থায়ী সময় বেঁচে থাকার আসলে কি করলে বেঁচে থাকা যায়, তখনই আমি ভেবেছি যে আমার আর একমাত্র সাহিত্য চর্চা, শিল্প চর্চা, সৃষ্টিশীল কাজের মধ্যে যদি আমি নিজেকে নিয়োজিত রাখতে পারি, তাহলে আমি হয়তোবা মরার পরেও মানুষের মাঝে আমি আমার কর্মের কারণে, আমার রেখে যাওয়া কর্মকাণ্ড থেকে আমি মানুষের কাছে আমি বেঁচে থাকতে পারবো হয়তোবা কিছুদিন। তাই আমার এই চিন্তা ভাবনা, আমি অলওয়েজ টাইমই আমি চিন্তা করি যে নতুন কিছু একটা করার জন্য। তাই আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন, আমি যেন আপনাদের কাছে আশীর্বাদ প্রার্থী, এবং আমাদের ইউটিউব চ্যানেলে যারা আছেন সবাই আমাদের আশীর্বাদ করবেন যেন আমি ভালো কিছু করতে পারি। আর ভিডিওটা আসলে সব না দেখাতে পারলেও যে এই বিষয়টা থেকে আমরা কি করলাম, আমরা ফাইনাল ভাবে আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, এবং আপনারা নিচের শেষের পাটে আপনারা অবশ্যই পেয়ে যাবেন যে মুন্ডমালাটা কি, এবং মুন্ডমালা থেকে কি করে এই ভাব থেকে একটি মুন্ডমালা তৈরি করলাম। তাই আপনারা অবশ্য করে আপনারা একটু ভাব নেন, আপনারা একটু হাতে নেন একটা পিকচার। আমরা অবশ্যই এই ভাব থেকে আমরা তৈরি করব একটি মুন্ডমালা। তো মুন্ডমালা যাতে আমি সুন্দরভাবে সাকসেসফুল করতে পারি, তার জন্য আপনারা আমার জন্য শুভকামনা করবেন। আর এই শুভ সন্ধ্যায় যে দুজন গুণী মানুষ, আমার মতো একজন
নবীনের কাছে এসেছে এবং আমার মতো একজন ক্ষুদ্র মানুষের কাছে এসেছে। আমার জীবন ধন্য। তারা যেসব কথা আমার সম্পর্কে বলছে, আসলে আমার যে শিল্প সাধনা, এই শিল্প সাধনা আমি সফল হয়েছি। আমি মনে করি যেহেতু আমার বাবার বয়সী না হলো আমার কাকার বয়সী সন্দীপ বাবু এবং আজগর ভাইও, আমি ভাই ডাকি, তো আজগর ভাইও আমার ছোট কাকার বয়সী হবে, আমার চেয়ে সিনিয়র হবে তিনিও। তারপরও আমরা সমাজের চলার জন্য দেখা যায় আমাকে সম্মানের সহিত সে একটা সম্মান দিয়ে আমাকে কথা বলে, আমি একটা সম্মান দিয়ে কথা বলি। আপনারা দেখছেন বিগত ভিডিওতেও তাদের দুই একবার আপনারা দেখছেন, তাই আর নতুন করে পরিচয় না করিয়ে দিয়ে আমরা আপনাদের সকলের কাছে শুভকামনা চাচ্ছি। তারা আসলে দেখেন একজন চাকরিজীবী সন্দীপ বাবু, তিনি তার লেভেলের অনুযায়ী মানুষের সাথে মেশা উচিত, বা আমার মতো একজন ক্ষুদ্র মানুষের কাছে তার মনে হয় কিছু নেওয়ার মতো কিছু নাই। তারপরও তার মতো ব্যক্তি যে আমার কাছে এই সন্ধ্যার পরে মাঝে মাঝে একটু আসে, একসাথে যে চা খেতে পারি, এজন্য আমার কতটা ভালো লাগে আসলে কখনোই লিখে বোঝাতে পারবো না। আমরা মানুষ তো অবশ্যই আমাদের মধ্যে এই সৌহৃদ্যপূর্ণ সম্পর্ক থাকবে আজীবন। এবং দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। আসলে আমি মনে করি আমার দিক থেকে আমি যেমন SM সুলতানকে আমি দেখতে পারিনি, জয়নাল আবেদিনকে দেখতে পারিনি, এরকম বাংলাদেশের অনেক নক্ষত্রদের দেখতে পারিনি, তবে আমার কাছে মনে হয়েছে যে চিত্রশিল্পী মিলন বিশ্বাস হয়তোবা কোনো এক সময় কোনো একদিন তিনি ইতিহাসের পাতায় নাম লেখা থাকবে। তো আমরা যেমন কাউকে যদি দেখি যে ইনি SM সুলতানের খুব কাছে ছিলেন, জয়নাল আবেদিনের খুব কাছে ছিলেন, আমরা তার কাছে যে তার তথ্য সংগ্রহ করার জন্য চেষ্টা করি। তো সেই জন্য সেই কালের সাক্ষী হিসাবে আমরা চিত্রশিল্পী মিলন বিশ্বাসের কাছে আসি, যাতে তার যে স্মৃতি, তার সাথে যে এই যে আমাদের যে আন্তরিকতা, তার যে কর্মকাণ্ড, যে আমরা হয়তো এটা এই কালের এটা সাক্ষী হতে পারি যে এই বাল্ব দিয়ে যিনি যেই মুঙ্গু বানাইছেন সেটা সর্বপ্রথম আমরা গেলাম, আমাদের সামনে এটা তৈরি করা হয়েছে, এবং যে ককশিট দিয়ে যেটা আপনার এই যে বডিটা বানাইছে এটা হয়তো বা রং করবে, সেটাও আমরা কালের সাক্ষী হয়ে থাকবো। সেই হিসাবে তাদের কাছে আসি, যাতে আমার ভবিষ্যৎ প্রজন্ম, আমার সন্তান, আমার নাতিপুতি বলতে পারে যে আমার দাদা কিংবা আমার নানা চিত্রশিল্পী মিলন বিশ্বাসের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে সে মিশেছে। আমরা সেই দোয়া, সে আশীর্বাদ করি যে চিত্রশিল্পী মিলন বিশ্বাস শুধু খুলনা না, সারা বিশ্বময় তার এই প্রতিভা ছড়াই পড়ুক, এই দোয়া এবং আশীর্বাদ করি। আপনি দীর্ঘজীবী হন, আপনার কাজের মাধ্যমে আপনি চির অমর হয়ে বেঁচে থাকবেন, সেই দোয়া করি। আসলে কথায় কথা কিছুটা বলতে হয়, কারণ আমরা যদি ভাবি, আমি এক সময় ছোট বেলায় ভাবতাম রবি ঠাকুরকে দেখে যে ইনি কি মানুষ ছিলেন, ইনি ভাবতাম যে দেব দেবতার মতো এরকম কোনো ব্যাপার, অন্য বঙ্গবন্ধু ইনি কি মানুষ ছিলেন, মানে এরকম। আমি যখন বুঝতে শিখেছি তখনই মনে হলো যে না, ইনি একজন মানুষ ছিলেন। তেমন আমাদের ভিতরে কৃষ্ণ, সে কিন্তু একজন মানুষ ছিলেন। এখন এই যে বিষয়টা বুঝছেন, এই যে বিষয়টা, আর যেগুলো ধরেন অনেক অনেক দেবতা আছে যেটা আমরা কোনো দেখিনি বা কোনোভাবেই করিনি, কিন্তু কৃষ্ণ স্বয়ং একজন মানুষ ছিলেন। রবি ঠাকুর তিনি একজন ব্যক্তি, নজরুল, SM সুলতান, জয়নুল আবেদিন, আসলে কে কখন বিখ্যাত হবে এটা আসলে তার আমাদের সমাজ আমাদের কর্মের মাধ্যমেই রেখে যাবে। তবে আমাদের সমাজ আসলে যথাযথ মূল্যায়ন করে না, মানুষ মৃত্যুর পরে সেই মূল্যায়নটা তার নিয়ে টানাটানি করে, তখন তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়, তাকে সম্মানে ভূষিত করা হয়, কিন্তু জীবিত থাকতে একটা ফুলের একটা ফুলের পরিও তার ভাগ্যেও জোটে না, হয়তো জোটে না। আমার যে কথাটা আজগর ভাই বলছে আসলে এমন আমি হতে চাই না, বাট আসলে স্বপ্ন তো দেখে সবাই, কিন্তু আমি শিল্পী হওয়ার জন্য বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম। তবে আমার জীবন সার্থক যে আমি আমার হাত থেকে বাংলাদেশ, ভারত যতগুলো চারুকলা বিশ্ববিদ্যালয় আছে সব চারুকলা বিশ্ববিদ্যালয়ে আমার স্টুডেন্টরা পড়ে, এটা আমার গর্ব, এটা আমি বলতে পারি। এটা হচ্ছে বাংলাদেশে কোনো শিল্পী বলতে পারবে না, বাট যত বড় শিল্পী হোক না কেন কেউ বলতে পারবে না তার 2 শতাধিক স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ে পড়ে চারুকলায়, তার হাতে স্পর্শ পেয়ে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, এটা বলতে পারবে না, এটা কেউ বলতে পারবে না। আমি এটা হলক করে বলতে পারছি, তার ডকুমেন্টারি দেখাতে পারবে না, কিন্তু আমি দেখাতে পারবো যে 2
150-র উপরে যে স্টুডেন্টরা আমার কাছ থেকে চান্স পেয়েছে, তার ফাইল, প্রোফাইল, তার সার্টিফিকেট গুলো, এসএসসি, ইন্টার, তারপর কত তারিখ ভর্তি হয়েছে, কি ছবি এঁকেছিল, তার হিস্টরি আমার কাছে রেখেছি, ডকুমেন্টারি আছে। তার মানে আমি কিন্তু অবশ্যই যে একটি শিল্প সাধনায় যারা নিজেকে নিয়োজিত করতে চায় তাদেরকে পথ দেখিয়ে তাদেরকে বিশ্ববিদ্যালয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। এটি কিন্তু বাংলাদেশের ইতিহাসে আসলে কোনো ব্যক্তি করছে কিনা জানা নাই, তবে হয়তোবা করলেও হয়তো 5 জন হতে পারে বা 10 জন হতে পারে। কিন্তু আমি 2010 সাল থেকে এই অবধি পর্যন্ত 203 জন স্টুডেন্ট এখন বিশ্ববিদ্যালয়ে রানিং করছে। এরপরে ধরেন আরো এবছর যে এডমিশন আসতেছে, আরো অনেক স্টুডেন্ট আমাদের এখান থেকে চান্স পাবে, দেখা যায় সংখ্যাটা আরো বেড়ে যাবে। তো আমি যদি বেঁচে থাকি, আরো দেখা যায় আমার এই স্বপ্নকে লালন করি, এই স্বপ্নকে আমি ধারণ করি, তাহলে আমার অবশ্যই আরো আমার শিক্ষার্থী এভাবে পৌঁছে যাবে। আমার সব আমি নিজে পারলাম না, আমি নিজে শিল্পী হতে এসেছিলাম কিন্তু নিজে হয়তোবা শিল্পী হতে পারিনি। তাই আমার স্বপ্নটা আমি আমার শিক্ষার্থীদের মাঝ থেকে দেখে আমি আনন্দিত হই, আমি নিজে অনেক শান্তি পাই যে যখন আমার শিক্ষার্থীরা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় ইউনিভার্সিটি থেকে, যেমন খুলনা বিশ্ববিদ্যালয়ে এবার গোল্ড মেডেল পাবে আমাদের শিক্ষার্থীরা, এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গোল্ড মেডেল পাবে, এটি আমাদের কাছে বড় একটি প্রাপ্তি আমি মনে করি। যাই হোক, সকল শিক্ষার্থীদের জন্য শুভকামনা করছি। যে যেথায় আছেন, আমরা পরবর্তীতে এই ভিডিওটার ছোট্ট একটি পার্ট আমরা পরবর্তী আপনাদের কাছে পৌঁছে দেব। তো আজ এই পর্যন্ত এখানেই নমস্কার জানিয়ে এই ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা যদি আপনার এই মুন্ডমালা দেখতে চান, আপনারা অপেক্ষায় থাকুন, কালকেই আশা করি সন্ধ্যার ভিতরে আমরা একটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেব। মুন্ডমালার যে পরিপূর্ণতাটা আমি কিভাবে ফুটিয়ে তুললাম সেটি আপনারা অবশ্যই দেখতে চাইলে সে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, এমন প্রত্যাশা রেখে আমরা এখানেই শেষ করছি।